সন্ধ্যার ভায়োলিন পর্ব সংখ্যা 2 লেখনীতে বৃষ্টি ইসলাম। শিফা মাথা নেড়ে স্বস্তির শ্বাস ফেলল। তৎক্ষণাৎ কবির মগটা টেবিলে রেখে সেখান থেকে কেটে পড়ল, পা দ্রুত করে দরজার দিকে। আব্র হাসল ক্ষীণভাবে। সে রিভলভারটা নিয়ে আবার আলমারির লকারে সাবধানে রেখে দিল। হঠাৎই আলমারির ভেতরে আরেকটা জিনিস নজরে পড়ল, একটা ভায়োলিন। পুরনো, কিন্তু তার সোনালি স্ট্রিংগুলো বোধহয় আজও কিছুর ইঙ্গিত দিচ্ছে। আব্র ভায়োলিন হাতে তুলে হাঁটা দিল পুকুর ঘাটের দিকে। মহলের বাগান থেকে পেঁচার গম্ভীর হুঙ্কার শোনা যাচ্ছে বোধহয়। চারিদিক থেকে মাগরিবের আজান ভেসে আসছে বহু আগেই, যার দরুন ওহ ছাদ থেকে নেমে সরাসরি নিজের রুমে চলে গিয়েছে। অজু করে মাগরিবের নামাজ পড়ে নিল। পালঙ্কে বসে ফোন চাপছে এক হাতে, আর অন্য হাতে চামচ দিয়ে সেমাই খাচ্ছে। দৈবাত্য বিদ্যুৎ গতিতে কেউ ওহুর রুমে প্রবেশ করে। ওহু হকচকিয়ে উঠল। বুড়োজোড়া টেনে কুচকালো ভীষণ। পালঙ্ক ছেড়ে নেমে মেঝেতে দাঁড়ালো। মুঠো ফোনটা সাইড টেবিলের উপর রেখে ভালো করে আশপাশ পরখ করল। এ তো অচেনা কেউ নয়, ওহুর হোম টিউটর তানহা মিস নিজেই। হঠাৎ কি হলো ওনার? আশ্চর্য। ও ঠোঁট বাঁকিয়ে প্রবল বেগে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে মিস? আপনি হাঁপাচ্ছেন কেন? কি এমন দেখেছেন হঠাৎ? তানহা পা এগিয়ে সোফায় গিয়ে বসল। কিছুটা থেমে দ্রুত আওড়ালো, ওহু, তোমাদের বাড়িতে ওই সুদর্শন ছেলেটা কে? আমি আগে তো কখনো দেখিনি। ছেলেটা কত হ্যান্ডসাম! ইস, প্রথম দেখায় প্রেমে পড়ে গেলাম আমি। ওহু চমকালো, এই কাণ্ড! মেয়ে মানুষও তাহলে আজকাল ছেলেদের দেখে টাসকি খায়। কিন্তু ওহু কিঞ্চিত ভাবনায় বিভোর। ঠিক মিলিয়ে উঠতে পারল না যেন কার কথা বলছে তানহা। ওহু মনে মনে আওড়ালো, কি বলছে মিস? কাকে দেখলো? কে এত হ্যান্ডসাম আবার এই বাড়িতে? পরক্ষণে ওহর মস্তিষ্ক খুঁজে পায় সেই প্রশ্নের উত্তর। নামটা অন্তরেন্দ্রিয় বাঁচতে দীর্ঘশ্বাস ছাড়ে, বিরক্তিকর সহিত বুলি ছুড়ে মৃদু স্বরে, তানহা মিস, ওইটা তো আমার আব্র ভাইয়া, আজকে লন্ডন থেকে দেশে ফিরেছে। আপনি ওনাকে দেখে প্রেমে পড়ে গিয়েছেন? আশ্চর্য! তিশা লজ্জা ভুলে যায়, খানিক লজ্জা পেয়ে আওড়ায়, কি যে বলো, এত সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখে কে না ফিদা হবে? কি সুন্দর করে ভায়োলিন বাজাচ্ছে পুকুর ঘাটে বসে। তুমি একটু ওনার ফোন নাম্বারটা জোগাড় করে দাও না আমায়, আমি তো সিঙ্গেলই আছি। তানহার বেশরম কথাবার্তা শুনে ওর কান রক্তিম হয়ে ওঠে। ছাত্রীর সামনে শিক্ষক তার ভাইয়ের প্রেমের প্রস্তাব দিচ্ছে, কি লজ্জার কথা! গুরুজনেরা হয়তো সত্যিই বলে, প্রেমে পড়লে মানুষ লাজ লজ্জা ভুলে যায়। ওহ চোয়াল চেপে আসে, কিঞ্চিত রাগ হচ্ছে তার এই বেশরম কথা শুনে। তানহার থেকে নজর টেনে এনে মেঝেতে নামায়। অতপর আর কথা না বাড়িয়ে পড়ায় মনোযোগ দেয় ওহু। একটু পরে নিহাও আসে, কারণ তাহা দুজনকেই পড়ায়। রাত 10টা। ওহু নিজের কক্ষ থেকে বেরিয়ে মহলের নিচতলায় আসে। এতক্ষণ এই মহলটা মানুষে গিজগিজ করছিল। কানের পোকা নড়ে গিয়েছে ওহুর। বেশ ক্ষুধা লেগেছে। ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসলো। আশেপাশে নজর বুলালো, বেশ ফাঁকা ফাঁকা লাগছে। অন্দরমহলের বাহির হতে কথোপকথনের আওয়াজ ভেসে আসছে। ও চমকালো ভীষণ। প্রতিদিন এই সময় সবাই ডিনার করে, অথচ আজ কেউ নেই ডাইনিংয়ে। সবাই কোথায় গেল? ওহুকে রেখে সবাই খেয়ে ফেলেছে নাকি? দৈবাত্য রন্ধনশালা থেকে মহলের কর্তীদের আওয়াজ ভেসে আসলো। ওহু কণ্ঠস্বর দীর্ঘ করল, উচ্চ স্বরে শুধালো ভীষণ, আম্মা, কাকি যান, তোমরা কোথায় সবাই? আজকে কি ডিনার করবে না, নাকি ডিনার করে ফেলেছ আমায় রেখে? বুড়ো কুচকিয়ে চেয়ে রইল উত্তরের প্রত্যাশায়। পরক্ষণে ওহুর আম্মি যান রন্ধনশালা থেকে বেরিয়ে আসলেন। ক্ষীণ কণ্ঠনালী আওড়িয়ে জবাব ছুড়লেন, ওহো, আজকে একটু পরে খাবার খাবো। আব্র মহলের বাইরে গিয়েছে পুরন ঢাকা। আব্র আসলে সবাই একসাথে খাবার খাবো, তুই একটু অপেক্ষা কর, আব্র চলে আসছে বোধহয়। পুনরায় আদিক্ষেতা দেখে ওহু বেজায় রেগে গেল। অভিমান গুছল মায়ের প্রতি। বুড়ো জোড়া টেনে কুচকালো, কপাল চাপড়ালো, আওড়ালো, ধ্যাত, খাওয়াই লাগবে না। নিজের ভাইয়ের ছেলের প্রতি দরদ উতলে পড়ছে একেবারে। বলেই ওহু এক পা দুপা করে হেঁটে চলে আসলো নিজ কক্ষে। জানালার পর্দা টেনে দিল। পেটে হাত দিয়ে ধপাস করে পালঙ্কে শুয়ে পড়ে। ভীষণ খিদে পেয়েছিল বটে। যাকগে ছাই, অভিমান চেপে ধরে বালিশে গা এলিয়ে দিল। খানমহল, রাত 1টা। আব্র বসে আছে নিজ কক্ষের বারান্দায়। পরনে তার হাফ হাতার ধূসর রঙের গেঞ্জি।
মনের গহীনে কোথাও একটা শূন্যতা কাজ করছে, কিন্তু কি সেটা আব্র আদৌ নিজেও জানে না, বুঝতে পারে না। সেই শূন্যতা পুরনো অনুভূতি, শুধু ভাসে পুরনো স্মৃতি। বারান্দায় নিশিরাতে হাওয়া বয়ে বেড়াচ্ছে। অনেক বছর পেরিয়ে গিয়েছে, আব্র এই বারান্দায় আর বসে ভাবে না তার ভবিষ্যৎ। অনেক দিন পেরোলো, ফিরে আসে না তার সেই অতীত। বিষাদময়ী ভ্রম এক সে। আব্র ট্রাউজারের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। কাঠের ম্যাচ দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে বেধরম টানতে লাগলো। দৈবাত্য কক্ষের ভেতর হতেই রিং বেজে উঠল ফোনের। আব্র উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে ফোনটা হাতে নেয়। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা মাঝারি অক্ষরের নামটা দেখে ভীষণ বিরক্ত হয়, জিসা। কপাল কুচকায়, ভুরো যুগলের বিষণ্ণতার ছাপ। কলটা কেটে গেল, রিসিভ করলো না আব্র। ফোনটা পালঙ্কে ছুঁড়ে মারল। জিসা হলো আব্রের ক্লাসমেট। ভিন দেশে পাড়ি জমানোর পূর্বের রাতটাও ছিল আব্রর নির্ঘুম, এবং বিদেশ থেকে আসার পরে আজকের রাতটাও কাটল নির্দয়হীন নির্ঘুম রজনী। কিছু বিষণ্ণ স্মৃতির ভ্রম থাকে যা মানুষকে জাগিয়ে রাখে। তদ্রূপ অন্ধকারের আলো ভেদ করে যখন সূর্য আকাশে উঁকি দিচ্ছিল, তখন আব্রর চোখ লেগে যায়। অন্যদিকে ঠিক একই প্রহরে চন্দ্রের ন্যায় চন্দ্রবালার চোখ প্রসারিত হয়ে ঘুম ভাঙে। পাখপাখালির কিচিরমিচির শব্দ ভেসে আসে মহলের বাগান থেকে। পুনরায় একটা সুন্দর ভোরের সূচনা হয়। নামাজ পড়ে কাঠের তৈরি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইল অহু। অতঃপর একটা সাধারণ টপস পরে মাথায় হিজাব পেঁচিয়ে বেরিয়ে পড়ল নিহা এবং শিফার সঙ্গে মর্নিং ওয়াকে। কিছু পথ হাঁটতেই শিফা দাঁড়ায়, শ্বাস টেনে এনে গহিনে নিয়ে আওড়ায়, এই অহু, তুই আব্র ভাইয়াকে দেখেছিস? আব্র ভাই কত স্মার্ট হয়ে গিয়েছে, তাই না রে? কত হ্যান্ডসাম আমাদের ভাই, মেয়েরা দেখলে টাসকি লেগে যাবে। ওহর চোয়াল চেপে আসলো, ভুরু কুচকালো ভীষণ, তবে কথা বাড়ালো না। ঠোঁট উল্টিয়ে শুধু প্রত্যুত্তর করলো, বলল। কালকে রাতে চেপে রাখা অভিমানটা আজ আবারও জাগ্রত হলো। আগে মহলে শুধু ওহুর প্রশংসা করত সকলে, এখন ওহুর প্রশংসার ভাগ বসাতে কোন ভিনদেশ থেকে উড়ে এসে জুড়ে বসলো খানমহলে। সবার মুখে আব্রর প্রশংসা শুনছে শুধু ওহু, কানটা তার বিষিয়ে উঠল। সকাল বেজে 8টা। ডাইনিং টেবিলে সকলেই বসে আছে আব্র ব্যতীত। ওহু মাথা নিচু করে খাবার খাচ্ছে। দৈবাত্য ওহুর আম্মি ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, কিরে, কাল রাতে তোকে এত ডাকলাম, তবুও তুই খেতে আসলি না কেন? ওহুর অভিমানী কণ্ঠের স্পষ্ট জবাব, ঘুমিয়ে পড়েছিলাম, তাই ডাক শুনতে পারিনি। আর কোনো প্রশ্ন এলো না। সকালের নাস্তা শেষ করে রেডি হয়ে ওহু চলে গেল জগন্নাথ ভার্সিটিতে। একই বাড়িতে আব্র এবং ওহু রয়েছে কাল হতে, কিন্তু এখন অবধি তাদের দেখা হয়নি। দুপুর 12টা। অন্দরমহল হতে ভেসে আসা চেঁচামেচিতে ঘুম ভাগল আব্রর। নিজ কক্ষ হতে বেরিয়ে নিচতলায় নেমে আসে। দৈবাত্য ঘুম কাতুরে নজর অবরুদ্ধ হয় কিছু প্রতিচ্ছবির পানে। আব্রর ফুপি এসেছে, সঙ্গে আশাফ, আসফিও। আশাফ আর আব্র সেই মিয়ারে। আব্র তার ফুপিকে দেখে ওষ্ঠ প্রসারিত করল, হাসি ফুটল গম্ভীর মুখে। এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল, সালাম করল। আশাফ দ্রুত পায়ে এগিয়ে এসে আব্রকে জড়িয়ে ধরল, হেই, কেমন আছিস? কি ব্যাপার, আমাদের ছাড়া তো ভালোই ছিলি মনে হয় লন্ডন। কি বডি বানিয়েছিস ভাই, হ্যাঁ? আব্র কাঁধে চাপড় দিল, তোর নজর লেগে যাবে শালা আমার উপর। আব্র আর আশাফ দুজনেই আড্ডায় মেতে উঠল। আসফি ওহুর ফেরার অপেক্ষায়। অতপর দুই ভাই স্নান সম্ভব করে বাড়ি থেকে বেরিয়ে গেল। গাড়িতে চড়ে ঢাকার অলিগলির পথ ধরল। যানজটে গাড়ি আটকে পড়ল। আব্র ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছিল, তখন গাড়িটা স্থির। আশাফ গিয়েছেন এক স্বার্থে। আব্র সানগ্লাসের ফাঁক দিয়ে চেয়ে আছেন ঢাকার উচ্ছ্বাসিত ব্যস্ততার দৃশ্যে। হঠাৎ এক পথচারিণী রাস্তা পার হচ্ছে, এমন সময় এক বিশাল মালবাহী ট্রাক এসে তাকে পুরোপুরি পিষ্ট করে চলে গেল। মুহূর্তেই চারপাশে চিৎকার চেঁচামেচির মহানাদ উঠল। আব্র হতভাগ, কি থেকে কি হয়ে গেল এত তাড়াতাড়ি। দ্রুত গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে সামনে এগোতেই দেখল মহিলার মস্তকের উপর দিয়ে ট্রাক গড়িয়ে গেছে, সম্পূর্ণ মাথা থেতলে হয়ে গেছে। রক্তের নদী বইছে পুরো রাস্তায়, বিভীষিকাময় চেহারায় রঙিন। সকলেই মুখ হাত চেপে চিৎকার করে উঠছে, কিন্তু আব্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই করুণ বিভৎস লাশ দেখেও তার কোনো হেলদোল নেই। সে তো মানুষই,
তবুও কেন তার অন্তরে কোনো উথাল পাথাল নেই? তার মস্তিষ্ক এই ভয়াবহ দৃশ্যটাকে এত সহজে গ্রহণ করে নিল। আশ্চর্য! তাহলে কি রহস্য লুকিয়ে আছে এই সুদর্শন চেহারার অন্তরালে? ভার্সিটি থেকে ফেরার সময় পপকর্ন খেতে খেতে মহলে ফিরছে অহু। গাড়িতে চড়ে আসার সময় হঠাৎ বাহিরে তাকিয়ে খেয়াল করলো একটা বাইকের শোরুমের বাহিরে আশাফ দাঁড়িয়ে আছে। ওহু আশাফকে এখানে এই সময় দেখে ভুরু কুচকালো। আশাফও ওহুকে দেখল। মহলে চলে আসার পর ওহুর মনের ভিতরে সংকোচ কাজ করছিল আশাফকে দেখে, কারণ ওহু কালকে খানমহলে আশাফকে দেখেনি। তাহলে শোরুমের বাইরে আজ কি করছিল আশাফ ভাই? মহলে ফিরে ওহু দেখল তার একমাত্র ফুপি এসেছে, সাথেই দাঁড়িয়ে আছে আশফি এবং নেহা। আশফি দৌড়ে এসে ওহুকে জড়িয়ে ধরে হাঁক ছুড়ল। কিরে, কেমন আছিস? খুব মিস করছিলাম। আশফি ওহুর থেকে 1 বছরের ছোট, তাই তারা একে অপরকে তুই করে সম্বোধন করে। ওহু স্ম্লান হেসে সহসা উত্তর দিল, আছি তো বেশ। কাল আসিসনি কেন তোরা? আশফি নাক টানলো, আওড়ালো, কাল আশাফ ভাইয়ার দরকারি মিটিং ছিল, রাতে বাড়িতে ফিরেছিল, তাই আর কাল আসতে পারিনি। ওহু মাথা ঝাঁকায়, কলবে চেপে ধরা প্রশ্নটা বাহিরে টেনে আনে। আচ্ছা আশফি, আশাফ ভাইয়া কোথায় গিয়েছে তুই জানিস? দুপুরে তো আব্র এবং আশাফ ভাই একসাথে বাইরে চলে গেল, কিন্তু কোথায় গিয়েছে আমি জানি না। ও ঠোঁট চাপলো। ও আচ্ছা, সমস্যা নেই, চল আমরা উপরে যাই। পরক্ষণে ওহু তার ফুপির সাথে সাক্ষাৎ করে মহলের উপরে চলে যায় আশফির সাথে। এমন সময় অপর দিকে আশাফের তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল আব্র, কি রে আশাফ, তুই রাস্তার দিকে তাকিয়ে আছিস কেন? কোনো মেয়েটে দেখে টাসকি খেলে নাকি? আশাফ কপাল চাপড়ালো, বলল, আরে না ইয়ার, রাস্তা দিয়ে ওহু যাচ্ছিল গাড়িতে করে, তাই তাকিয়েছিলাম। আব্র থমকালো ভীষণ, ঘাড় কাত করে পেছনে ফিরল। আশাফের দিকে তাকিয়ে ভুরু কুচকে তাকালো। উদ্বিগ্ন হয়ে আওড়ালো মৃদু স্বরে, কে যাচ্ছিল? ওহু। এই প্রথম কেউ আবরারের সামনে ওহুর নাম নিল। ওহুর নাম শুনতেই আবরারের বাম নিলয়ের কম্পন তীব্র হয়ে গেল। বাম পাজর কেঁপে উঠল ভূমিকম্পের তুল্য।